এই প্রথমবার আপনারা শুনছেন মর্গান হাউজেলের লেখা সেম অ্যাজ এভার। মূল ধারণা 1, রিস্ক ইজ হোয়াট ইউ ডোন্ট সি। ঝুঁকি হলো সেটাই যেটা আপনি দেখতে পান না। ধরুন আপনি একটা রাস্তা দিয়ে হাঁটছেন, এক পাশে ধীরে ধীরে চলা রিক্সা, অন্য পাশে সজোরে আসা একটা বাস। আপনি চোখে দেখছেন বাসটা বিপজ্জনক, তাই একটু সরে দাঁড়ালেন, কিন্তু হঠাৎ পেছন থেকে একটা সাইলেন্ট স্কুটার এসে ধাক্কা মেরে দিল আপনাকে, যেটার কোনো শব্দই আপনি শোনেননি। এই যে ঘটনাটা, এটাই হচ্ছে আসল ঝুঁকি, যেটা আপনি দেখেননি, আন্দাজও করেননি। হাউজেলের মতে আমাদের জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হলো সেই ঘটনাগুলো যেগুলো আমাদের চোখের আড়ালে থাকে। আমরা অনেক হিসাব করি, পরিকল্পনা করি, কিন্তু ভবিষ্যৎ আসলে একরাশ অনিশ্চয়তা। আর এই অনিশ্চয়তার মধ্যেই বাসা বেঁধে থাকে সবচেয়ে ভয়ঙ্কর ঝুঁকিগুলো। আমরা ধরেই নিই ইতিহাস আমাদের ভবিষ্যতের পথ দেখাবে, কিন্তু ইতিহাস যেমন ভাবে ঘটেছে ভবিষ্যৎ সেইভাবে ঘটবে না। কারণ ইতিহাস হচ্ছে অতীতের দেখা ঝুঁকির গল্প, আর ভবিষ্যৎ হবে অদেখা ঝুঁকির খেলা। যেমন ধরুন 2019 সালে কেউ কি ভাবতে পেরেছিল একটা ভাইরাস আসবে, পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, স্কুল কলেজ বন্ধ, প্লেন বন্ধ, মানুষ মাস্ক পরে ঘরে বন্দি থাকবে? না, কেউ ভাবতেও পারেনি। এটাই হচ্ছে ঝুঁকি। এটা সর্বদা বিস্ময়ের জন্ম দেয়, কারণ এটা দেখা যায় না, এটা নতুন রূপে নতুন রাস্তায় আসে। হাউজেল একটা শক্তিশালী দৃষ্টান্ত দেন। সেপ্টেম্বর 11, 2001 নিউ ইয়র্ক সিটির টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা, হাজারো মানুষের মৃত্যু হলো, গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেল। কিন্তু এর কিছুদিন পর ওয়াল স্ট্রিট আবারও ব্যবসা শুরু করলো, শেয়ার বাজার আবার ঘুরে দাঁড়ালো। অনেকে ভাবলো ঝুঁকি কেটে গেছে, কিন্তু না। সেই হামলার কয়েক মাস পরে এনরন নামের এক কোম্পানি দেউলিয়া হয়ে গেল, কারণ ভেতরের হিসাব গরমিল, প্রতারণা। কেউ ভাবেইনি এইরকম ভেতরের গোপন অর্থনৈতিক দুর্নীতি এমন ভয়ানক ধাক্কা দিতে পারে। আবার 2008 সালের গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস, সবার চোখ ছিল শেয়ার বাজারে, কিন্তু ভেতরে ভেতরে মর্টগেজ মার্কেটে ঝুঁকি জমে উঠছিল, যেটা আমরা দেখতেই পাইনি। ঝুঁকি তো সেইখানেই ছিল। আমরা যা জানি তা কখনো আমাদের ক্ষতি করে না, আমাদের ক্ষতিগ্রস্ত করে সেই অজানা অন্ধকার যা চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, অথচ আঘাত আনে প্রবল শক্তিতে। ঠিক যেন রাস্তার মোড়ে হঠাৎ এক গাড়ি এসে পড়া, যার আসার খবর কেউই রাখেনি। তবে প্রশ্ন আসে, আমরা যদি ঝুঁকিকে দেখতে না পাই, তাহলে কিভাবে তা থেকে বাঁচব? হাউজেলের উত্তর দৃঢ় নম্রতা, অর্থাৎ এই বিশ্বাস রাখা আমি সব জানি না, ভবিষ্যৎ সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে নেই। এই মনোভাবই মানুষকে বাঁচায়। যে মানুষ নিজের অজানা দিকটা স্বীকার করতে পারে, সে সব সময় প্রস্তুত থাকে, সে সাবধানী হয়, বিকল্প পথ খোঁজে, রিজার্ভ রাখে, আর নিজেকে সময়ের সঙ্গে মানিয়ে নেয়। আপনাকে যদি বলা হয় 1 বছরের মধ্যে বড় কোনো ঝড় আসবে, কিন্তু কবে আসবে বলা নেই, তাহলে আপনি কি করবেন? আপনি ছাদ ঠিক করবেন, জানালায় তালা দেবেন, জল মজুত করে রাখবেন, অর্থাৎ প্রস্তুতি নেবেন, কারণ আপনি জানেন না ঝড় কবে আসবে, বাট ইউ নো ইট মাইট। এইভাবেই একজন চিন্তাশীল মানুষ ঝুঁকির মুখোমুখি হয়। সে বলে না এই তো সব ঠিক আছে, কিচ্ছু হবে না, বরং সে ভাবে যদি কিছু হয় তাহলে আমি কি করব? এটাই ভবিষ্যতের অদেখা ঝুঁকি থেকে বাঁচার কৌশল। এমনকি আমরা নিজেদের অতীতকে ভুলে যাই। মানুষ ভাবতে চায় এই ঘটনা তো আগেই ঘটেছে, এবারও হয়তো এমনই হবে, কিন্তু হাউজেল বলেন প্রতিবার ঝুঁকি নতুন ভাবে আসে। The biggest risk are always the things you didn't plan for. আমরা ধরেই নিই আমাদের ভবিষ্যৎ আগের মতোই হবে। এই ধারণাই আমাদের সবচেয়ে বড় শত্রু। ঝুঁকি আসলে জীবনের অংশ। আপনি ধনী হন, গরিব হন, ছাত্র হন বা ব্যবসায়ী, ঝুঁকি সবার জন্য সমানভাবে গোপন থাকে। কিন্তু যারা সবচেয়ে সচেতনভাবে এই অজানা ঝুঁকি নিয়ে ভাবে, তারাই বাঁচে এবং বাড়ে। হাউজেল বলছেন, রিস্ক ইজ নট ইন দ্য মডেলস, ইট ইজ ইন দ্য মাইন্ডস। অর্থাৎ ঝুঁকি কোনো হিসাবের ছকে থাকে না,
এটা থাকে আমাদের ধারণায়, দৃষ্টিভঙ্গিতে। একজন সফল বিনিয়োগকারী বা উদ্যোক্তা কখনো বলে না আমি জানি আগামী বছর কি হবে। সে বলে আমি জানি না কি হবে, তাই আমি আমার প্রস্তুতি এমন রাখবো যে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারে। ঠিক যেমন একজন নাবিক, সে কখনোই বলে না এই সমুদ্র সবসময় শান্ত থাকবে, বরং সে প্রস্তুতি নেয় ঝড় এলে পাল তুলবে না নোঙর ফেলবে। এই মানসিক নম্রতা, এই ধারণাই জীবনের সত্যিকারের বুদ্ধিমত্তা। অজানা জিনিসটাই জীবনের সবচেয়ে বড় শত্রু হতে পারে। তাই বেশি বেশি করে ভবিষ্যৎ ভাবনা নয়, বরং ভবিষ্যৎ প্রস্তুতি হওয়া উচিত আমাদের অভ্যাস। মূল ধারণা 2, বেস্ট স্টোরি উইন্স। সেরা গল্পটাই জেতে। এই পৃথিবীতে অনেক সময় সত্য বা যুক্তি নয়, গল্পই হয় সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আর এই অধ্যায়ে হাউজেল এক দারুণভাবে দেখিয়েছেন কিভাবে গল্প মানুষকে চালিত করে এবং কেন সবচেয়ে বিশ্বাসযোগ্য গল্পটাই সবচেয়ে বেশি জয়ী হয়। ধরুন আপনাকে কেউ একটা তথ্য দিল, এই কোম্পানির শেয়ার আগামী বছর 20% হারে বাড়বে। আর কেউ এসে বলল এই কোম্পানির ফাউন্ডার একসময় রাস্তায় ঘুমোতো, তারপর রাত দিন পরিশ্রম করে আজ কোটি টাকার ব্যবসা গড়ে তুলেছে। তার দৃষ্টি আজও অগ্নিদীপ্ত। এই কোম্পানি ভবিষ্যতে কেবল আস্থা দেবে না, দেবে 1000 গুণ রিটার্ন। আপনি কোন কথায় বেশি বিশ্বাস করবেন, তথ্যে নাকি গল্পে? মর্গান হাউজেল বলেন, আমরা মানুষ, তাই আমরা গল্প ভালোবাসি। তথ্য আমাদের বোঝায়, কিন্তু গল্প আমাদের আন্দোলিত করে। 1999 সালের কথা। ইন্টারনেট তখন নতুন, আর মানুষ দলে দলে ছুটছে .com কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে। একটা কোম্পানি যার নামও কেউ ঠিক মতো জানে না, ওয়েবসাইটের নামের সঙ্গে শুধু .com জুড়ে দিল, আর তাতে তার শেয়ারের দাম একদিনেই 300% বেড়ে গেল। কারণ গল্প। মানুষ ভাবল এই কোম্পানি ভবিষ্যতের রাজা হবে, কারণ ইন্টারনেট আসছে। অথচ সে কোম্পানির ব্যবসায়িক কোনো আয় নেই, লাভ তো দূরের কথা। কিন্তু তারা হার মানল না, কারণ তাদের গল্প ছিল, আর এই গল্পেই মানুষ বিনিয়োগ করল। অবশ্য এই গল্প সবসময় মধুর হলো না। 2008 সালের ফিনান্সিয়াল ক্রাইসিসের সময়ও বড় বড় ব্যাংক আর ইনভেস্টমেন্ট ফার্ম মানুষকে একটাই গল্প শোনাচ্ছিল, এই হাউজিং মার্কেট কখনো ভাঙবে না, এটা তো সেফ অ্যাজ বন্ড। এমন গল্পে মানুষ বিশ্বাস করল। বাস্তব ছিল ভয়ঙ্কর, আর এই ভুল গল্পের জন্য লক্ষ লক্ষ মানুষ তাদের ঘর হারালো, চাকরি হারালো, সঞ্চয় হারালো। তাহলে কি গল্পটা খারাপ ছিল? না, গল্প খারাপ নয়, কিন্তু যদি গল্প বাস্তবতা থেকে দূরে যায় তাহলে সে গল্প বিপজ্জনক হয়। মর্গান বলছেন, আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি হয় যে আমরা কারণ ও পরিণতির মধ্যে সংযোগ খুঁজে পাই গল্পের মাধ্যমে। আমরা গল্পে চিন্তা করি, গল্পে ব্যাখ্যা করি, এমনকি নিজেদের জীবনও গল্পে সাজিয়ে রাখি। কেউ যদি বলে আমি ধনী হয়েছি কারণ আমি কঠোর পরিশ্রম করেছি, আপনি সেটা সহজেই বিশ্বাস করেন। কিন্তু সে হয়তো ভাগ্যবান ছিল, সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল। এই পরিশ্রম গল্পটা সুন্দর, সহজে বিশ্বাসযোগ্য, তাই সেটাই জিতে যায়। হাউজেল বলছেন, গল্প যত সরল তত বেশি বিশ্বাসযোগ্য, আর যত বেশি বিশ্বাসযোগ্য তত বেশি লোক সেটাকে অনুসরণ করে। তাই তো রাজনীতিকরা সরল গল্প বলেন, আমরা আপনার সমস্যার সমাধান দেব। ব্যবসায়ীরা বলেন এই প্রোডাক্টটি আপনার জীবনকে বদলে দেবে। এবং মানুষ ভালো গল্প শুনলে সহজেই আকৃষ্ট হয়ে পড়বে, কারণ গল্প আমাদের স্বপ্ন দেখায়। স্টিভ জবস, তিনি শুধু বলতেন না আমার ফোনের 2 GB র্যাম আর 16 GB স্টোরেজ আছে, তিনি বলতেন আমরা এমন একটা যন্ত্র বানাচ্ছি যেটা আপনার পকেটে থাকবে, কিন্তু পুরো পৃথিবী আপনার আঙুলের স্পর্শে আসবে। এটাই গল্প, এটাই দর্শন, ফিলোসফি, এবং এই গল্পই মানুষকে অ্যাপেলের ভক্ত বানিয়ে রেখেছে। হাউজেল বারবার বলেন, মানুষ যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয় না, মানুষ গল্প দিয়ে সিদ্ধান্ত নেয়। একজন বিনিয়োগকারী যখন শেয়ার কেনে, সে ভাবছে এই কোম্পানি একদিন বিশাল কিছু করবে। সে আসলে কিনছে একটা গল্প, একটা স্বপ্ন, একটা আশা। এবং সেই গল্প যত বেশি বাস্তবসম্মত,
যত বেশি আবেগী ততই মানুষ তার পেছনে নিজের টাকা, সময়, মনোযোগ ঢেলে দেয়। তাই আপনার প্রতিদিনের জীবনে, খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ায়, এমনকি আপনার আশেপাশের মানুষদের কথায় সবসময় গল্প খোঁজো এবং সেই গল্পের পেছনের সত্যিটাও বোঝার চেষ্টা করো। গল্প শুনে মুগ্ধ হও, কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করো না। আপনি যদি সফল ব্যবসায়ী হতে চান, বা একজন ভালো শিক্ষক, একজন নেতা, একজন বিনিয়োগকারী, তাহলে আপনার কাছে ভালো গল্প বলার ক্ষমতা থাকা অবশ্যই দরকার। কিন্তু সেই গল্পের ভেতরে থাকতে হবে সত্য। কেন? কারণ মানুষ গল্পের টানে আসে, কিন্তু সত্য না থাকলে তারা একদিন চলে যায়। সত্য যখন গল্পের রূপ পায়, তখনই সে সবচেয়ে বেশি শক্তিশালী হয়। আর সবচেয়ে বিশ্বাসযোগ্য, বাস্তব সম্পন্ন গল্পটাই জিতে যায়। মূল ধারণা 3, কাম প্ল্যান্টস দ্য সিডস অফ ক্রেজি। চুপচাপ সময়ই সবচেয়ে বেশি বিপজ্জনক হয়। যে সময়টা আপনি সবচেয়ে নিরাপদ মনে করেন, সেই সময়ই ভবিষ্যতের সবচেয়ে বড় ঝুঁকির সূচনা হয়। ভাবুন তো একবার, ব্যাংকে সুদের হার কম, বাজার স্থির, সবার মুখে হাসি, কোনো যুদ্ধ নেই, অর্থনীতি এগোচ্ছে ধীর অথচ ধারাবাহিক গতিতে। এই সময়টাই সবচেয়ে শান্ত, সবকিছু ঠিকঠাক চলছে, লাইফ ইজ গুড। কিন্তু হাউজেল বলেন, এমনই শান্ত সময়ে মানুষ ভুলে যায় আগুন কতটা পুড়ায়, ভুলে যায় ঝড় আসার আগে সবকিছু কেমন নীরব থাকে। মানুষ যে কোনো রিস্ক ভুলে যায় যখন সেটা আর তার সামনে নেই। ধরা যাক কয়েক বছর ধরে বাজারে মন্দা হয়নি, লোকেরা তখন বলে, মার্কেট তো বেশ মজবুত এখন, বাবা আমি এবার বড় ইনভেস্টমেন্ট করব। রিস্ক ওসব আগের যুগের কথা। এই আত্মবিশ্বাসী তৈরি করে হয়তো পরবর্তী ধ্বংসের ভিত্তি। হাউজেল বলেন, when everything feels safe, people start taking risk they would never dare to take when things felt dangerous। 2008 সালের সেই মহামন্দার কথা মনে আছে তো? তার আগে প্রায় 1 দশক ধরে মার্কেট ছিল স্থিতিশীল। সাবপ্রাইম মর্টগেজ, লিভারেজড ইনভেস্টমেন্ট সব হচ্ছিল একেবারে শান্ত পরিবেশে। লোকে ভাবছিল ঘরবাড়ির দাম তো আর কমবে না। আর তখনই আসলো ভয়ঙ্কর সেই ধস। ব্যাংক, ইনভেস্টর, সাধারণ মানুষ সবাই লুট হয়ে গেল। আর এই সবকিছুর বীজ রোপণ হয়েছিল সেই শান্ত সময়ে। এই ঘটনাগুলো শুধু অর্থনীতিতে নয়, আমাদের ব্যক্তিগত জীবনেও প্রতিফলিত হয়। আপনার যদি 5 বছর কোনো অসুখ না হয়, তবে আপনি ভাবতে শুরু করেন, আমার তো অসুখ হয় না, ব্যায়াম না করলেও চলবে। এই আত্মতুষ্টি, এই নিরাপত্তার অনুভূতি পরে একদিন বিপদের কারণ হয়। কারণ মানুষ রিস্কের কথা শুধুমাত্র তখনই ভাবে যখন রিস্ক চোখে পড়ে, আর চোখে না পড়লে রিস্ককে অস্বীকার করে। একজন বিনিয়োগকারী ধরুন গত কয়েক বছর লাভেই আছে, সে তখন ভাবে আমি তো গেমটা বুঝে গেছি। সে আরো বেশি টাকা ঢালে, আরো বেশি রিস্ক নেয়, আর তখনই ছোট একটা ঘটনায় সব ওলটপালট করে দেয়। শান্তির সময়ে শুরু হয় এমন রূপকথা যার পরিণতি হয় এক আচমকা দুঃস্বপ্নে। হাউজেল বলেন, পিপল ফরগেট দ্য পেন ফাস্টার দ্যান দে এক্সপেক্ট। যখন যুদ্ধ হয়, দুর্ভিক্ষ হয়, মানুষ বলে এবার আমরা শিখে গেলাম। কিন্তু মাত্র 5-10 বছর পরেই আমরা আবার ভুলে যাই। আমরা ভাবি এমন কিছু আর হবে না। আমরা ইতিহাসকে দেখি যেন সে শুধুই গল্প, কিন্তু ইতিহাস বারবার ফিরে আসে। বদলে যায় শুধু নাম আর চেহারা। শুধু অর্থনীতি নয়, রাজনীতিতেও তাই ঘটে। যখন দীর্ঘদিন শান্তি থাকে, তখন মানুষ ভাবতে থাকে আর যুদ্ধ হবে না। সরকারের বাজেট চলে অপ্রয়োজনীয় খাতে, সেনা শক্তি হ্রাস পায়, আর তখনই এক নতুন শত্রু দরজায় কড়া নাড়ে। শান্ত সময় লোককে দুর্বল করে, এবং দুর্বলতা হলো সবচেয়ে বড় আহ্বান ধ্বংসের। ডোন্ট বি ফুলড বাই কাম, ইউজ কাম টু প্রিপেয়ার ফর ক্রেজি। মানে শান্ত সময়কে উপভোগ করো, কিন্তু ব্যবহার করো প্রস্তুতির জন্য। একজন জ্ঞানী বিনিয়োগকারী শান্ত বাজারে রিস্ক কমায়। একজন সচেতন নাগরিক চুপচাপ সময়ে সিস্টেম মজবুত করে। একটা বিখ্যাত প্রবাদ আছে, হার্ড টাইমস ক্রিয়েট স্ট্রং ম্যান,
Strong men create good times. Good times create weak men. Weak men creates hard times. এই চক্রটাই চলতে থাকে। আমরা যতই উন্নত হই ততই আমরা ঝুঁকি নিতে চাই, আর সেই ঝুঁকিই একদিন আমাদের পতনের কারণ হয়। আমরা যে শান্তি দেখি চারপাশে তা আসলে স্থায়ী নয়, বরং এক মুহূর্তের মায়া। আপনার জীবনও যদি এখন সবকিছু ঠিকঠাক চলে, তবে এই সময়টা নিরাপদ ভাবার চেয়ে সচেতন হয়ে কাজ করাই শ্রেয়। কারণ পরবর্তী ধাক্কা কখন আসবে কেউ জানে না। শান্ত সময়ে জন্ম নেয় পাগলামি। আমাদের শিখতে হবে, যখন সবকিছু ঠিকঠাক চলছে তখনই ভাবো এখন কি ভুল করছি। যখন ঝুঁকি কম মনে হয় তখনই জিজ্ঞাসা করো আমি কি রিস্ক নিচ্ছি না বুঝে। যখন শান্ত সময় আসে তখন প্রস্তুত হও আগামী ঝড়ের জন্য। মূল ধারণা 4, এক্সপেকটেশনস অ্যান্ড রিয়ালিটি, প্রত্যাশা এবং বাস্তবতা। আশা আর বাস্তবতার ফারাকই আসলে আমাদের আনন্দ, হতাশা, ভয় আর তৃপ্তির মূল উৎস। ধরুন আপনি এক অফিসে চাকরি পেয়েছেন। আপনার আশা ছিল মাসে 50,000 টাকা, কিন্তু যখন অফার লেটারে দেখলেন 70,000, তখন তো আপনি আনন্দে আত্মহারা। কিন্তু ঠিক 1 বছর পর আপনি সেই একই বেতনে হতাশ, কারণ এবার আপনার আশা বেড়ে গেছে 90,000-এ। অথচ আপনি তো আগের থেকেও ভালো আয় করছেন। এইখানেই এসে যায় হাউজেলের মূল বক্তব্য। It's not your conditions, it's your expectations that decide how you feel. হাউজেল বলেন, মানুষের অনুভূতির মূল চালিকা শক্তি হচ্ছে প্রত্যাশা। আপনি যদি খুব খারাপ কিছুর প্রত্যাশা করেন আর শেষে মাঝারি কিছু পান, তাহলে সেটা হবে আপনার জন্য আনন্দ। আর যদি চমৎকার কিছু আশা করেন কিন্তু সেটি পূরণ না হয়, তাহলে হতাশা গ্রাস করে আপনাকে। এই মাইক্রো স্তরের সাইকোলজিক্যাল সত্যই আমাদের জীবনের প্রতিটি খণ্ডকে নিয়ন্ত্রণ করে। চলুন এক নজর দিই স্টক মার্কেটের দিকে। অনেক সময় কোনো কোম্পানির আয় পূর্বাভাস অনুযায়ী ভালোই হয়, তবুও তার স্টক পড়ে যায়। কেন? কারণ ইনভেস্টরদের প্রত্যাশা ছিল আরো বেশি। তারা ভেবেছিল কোম্পানিটি আকাশ ছুঁয়ে ফেলবে, কিন্তু সেটা যখন হয়নি তখন তারা হতাশ হয়। বাস্তব খারাপ না, প্রত্যাশাই বেশি ছিল। আমরা সবকিছু বিচার করি তুলনা দিয়ে। আপনার যদি পুরনো একটা ফোন থাকে আর আপনি নতুন আইফোন কেনেন, তখন আপনি খুশি। কিন্তু যদি আপনার বন্ধুর ফোন হয় আইফোনের পরবর্তী মডেল, তখনই আপনি মনে মনে হেরে যান। হাউজেল বলেন, রিয়ালিটি ডাজন্ট মেক আস হ্যাপি অর স্যাড, হাউ ইটস কম্পেয়ার্স টু হোয়াট উই এক্সপেক্টেড ডাজ। উইম্বলডনের একজন খেলোয়াড় যদি প্রথম রাউন্ডেই বাদ পড়ে, সে হয়তো হতাশ নয়, কারণ সে জানতো সে বড়জোর এইখান পর্যন্ত আসতে পারে। কিন্তু ফাইনালে হেরে যাওয়ার খেলোয়াড়, যার প্রত্যাশা ছিল জেতার, সে হয় চূড়ান্ত ভাঙনের শিকার। এটাই প্রত্যাশা বনাম বাস্তবতার সংঘর্ষ। মানুষ যত ধনী হয় তার প্রত্যাশাও বাড়ে। একজন 10 লক্ষ টাকা উপার্জনকারী মানুষ এক সময় তৃপ্ত থাকে না, কারণ সে তখন 20 লাখের দিকে তাকায়। আর এই অসীম প্রত্যাশার দৌড় মানুষকে সারা জীবন অস্থির করে রাখে। ধরুন কেউ একটি রোমান্টিক সম্পর্কের মধ্যে আছে। তার প্রত্যাশা, আমার পার্টনার সবসময় আমার সঙ্গে কথা বলবে, আমার খেয়াল রাখবে, সাপোর্ট করবে। কিন্তু বাস্তব জীবনে সম্পর্কের মধ্যে ঝগড়া আছে, ভুল বোঝাবুঝি আছে, ক্লান্তি আছে। তখনই সে ভাবে এই সম্পর্ক বুঝি ঠিক না। আসলে সম্পর্ক হয়তো ভালোই ছিল, প্রত্যাশাই বেশি ছিল। নিজের প্রত্যাশাকে ম্যানেজ করতে না পারলে কোনো কিছুর মাঝেই আনন্দ থাকবে না। তিনি বলেন, the ability to align expectations with reality is the true art of satisfaction. এটি শুধু মানসিক শান্তির চাবিকাঠি নয়, বরং বুদ্ধিমানের পরিচয়ও বটে। ধরুন একটা ব্যবসা মার খাচ্ছে, আপনি জানেন সময়টা কঠিন, আপনার প্রত্যাশাও সেই অনুপাতের নিচে থাকে। তখন যদি অল্প কিছু লাভ হয়, ইভেন আ স্মল উইন, তখন সেটা আপনার কাছে বড় প্রাপ্তি হয়ে দাঁড়ায়। এইভাবে প্রত্যাশাকে ম্যানেজ করাই বাস্তবের সঙ্গে মানিয়ে চলার উপায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষ জানত ভবিষ্যৎ অনিশ্চিত। তাদের প্রত্যাশা ছিল বেঁচে থাকাটাই যথেষ্ট। যুদ্ধ শেষে যখন শান্তি ফিরে আসে, তখন মানুষ প্রচণ্ডভাবে কৃতজ্ঞ হয়ে ওঠে। এই কৃতজ্ঞতা থেকে জন্ম নেয় পরিবার, শিল্প, অর্থনীতি, উদ্ভাবন, যা পরবর্তীতে পৃথিবীকে বদলে দেয়।
আজকের দিনে সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার, মার্কেটিং সব মিলে আমাদের প্রত্যাশা আকাশ ছোঁয়া। এই গাড়ি না থাকলে আপনি সফল নন, এই ব্র্যান্ড না পড়লে আপনি পিছিয়ে। আর এই ভাবনা থেকেই জন্ম নেয় হতাশা, চাপ, মানসিক অবসাদ। হাউজেল আমাদের বলেন, একটু কম প্রত্যাশা করুন, তাহলেই বেশি আনন্দ পাবেন। মূল ধারণা 5, ডাজ নট কম্পিউট, হিসাব মেলে না। ধরুন একজন মানুষ $20,000 ধার করেছেন শুধু নিজের ভবিষ্যতের এক সংস্করণকে ভালো রাখতে। আপনি হয়তো মুচকি হেসে বলবেন, আরে ভাই, এমন কেউ করে নাকি? কিন্তু সত্যিটা হলো, আমরা সবাই সেটা করি। আমরা যখন ক্রেডিট কার্ডে টাকা খরচ করি বা স্টুডেন্ট লোন নিই কিংবা ভবিষ্যতের জন্য ইনভেস্ট করি, সবটাই হচ্ছে ভবিষ্যতের আমিকে কিছু সুবিধা দিতে আজকের আমিকে কষ্টে রাখা। এই ধারণাটাই অনেকের মাথায় ঢোকে না। বেশিরভাগ মানুষ জটিল জিনিসগুলো সহজভাবে বোঝার চেষ্টা করে। তারা চায় সবকিছু যেন নির্ভরযোগ্য, সোজা সাপটা এবং স্থায়ী হোক। কিন্তু জীবন তো তেমন নয়। জীবন জটিল, অস্পষ্ট, অনিশ্চিত। এই জটিলতা, এই অনির্ধারিততাই মানুষকে চিন্তায় ফেলে দেয়। এখানে একটা গল্প বলা যাক। একবার একজন ধনী ব্যক্তি, যার সবকিছুই ছিল, গাড়ি, বাড়ি, সম্মান, অর্থ, কিন্তু একদিন সে তার সমস্ত সম্পদ বিক্রি করে দিয়ে বৌদ্ধ সন্ন্যাসী হয়ে গেল। লোকজন অবাক, এ কেমন কাজ? সবাই বলল, এটা নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা। কারণ আমাদের মস্তিষ্ক বলে, যার আছে সে আরো চায়, কিন্তু কেউ যদি উল্টোটা করে সেটা মেলাতে পারি না। আমরা প্রতিনিয়ত তথ্যের মধ্যে বসবাস করছি, নিউজ, সোশ্যাল মিডিয়া, রিপোর্ট, বিশ্লেষণ। কিন্তু হাউজেল বলেন, সব তথ্য যুক্তিবোধে রূপান্তরিত হয় না, কারণ আমরা প্রতিটা তথ্যকে দেখি আমাদের অভিজ্ঞতা আর বিশ্বাসের চশমা দিয়ে। একজন কৃষক যে তার জীবন কাটিয়েছে জমিতে, সে হয়তো জলবায়ু পরিবর্তনকে অস্বীকার করবে, কারণ সে প্রতিদিন প্রকৃতির সঙ্গে কাজ করে। তার বিশ্বাস, আবহাওয়া এমনই, বর্ষা খরা আসে যায়। অথচ একজন বিজ্ঞানী বলবে, ডেটা দেখো, পৃথিবী গরম হচ্ছে। এখনো ডেটা এবং অভিজ্ঞতা দুইয়ের দ্বন্দ্ব। এটাই সেই জায়গা যেখানে মানুষ বলে, ভাই, এটা মাথায় ঢুকছে না। হাউজেল একটা দারুণ দৃষ্টান্ত দেন। যখন কোনো কোটিপতি কোটি কোটি টাকা দান করে, আমরা ঠোঁট বাঁকিয়ে বলি, ওদের তো এত আছে, একটু দিলে কি বা ক্ষতি হলো? কিন্তু এবার নিজেকে ভাবুন, আপনার হাতে আছে মাত্র 1,000 টাকা। তার মধ্যে থেকে আপনি যদি 10 টাকা দান করেন, তবে গর্ব ভরে মনে মনে বলেন, আমার তো খুব কম টাকা আছে, তারপরও আমি দিলাম। এখানেই লুকিয়ে আছে এক আশ্চর্য সত্য। যদি টাকার অনুপাতে হিসাব করি, তাহলে দেখা যায় আমরা নিজেরা ধনীদের তুলনায় আসলে অনেক কম দান করি, তবু নিজেদের ছোট দানকে বড় করে দেখি। আমরা টাকার অঙ্ক দিয়ে নয়, বরং দৃষ্টিভঙ্গি দিয়ে দানের বিচার করি, কারণ আমাদের দৃষ্টিভঙ্গি একদম ভিন্ন। আমরা ভাবি তারা শুধু লেনদেন করে, কোনো আত্মিক মানসিকতা নেই। আবার একটা উদাহরণ শুনুন। ধরুন আপনি এমন একজন মানুষকে চেনেন যিনি খুব বেশি দুঃখ পেলে হাসেন। আপনি ভাববেন, হাসছে কেন, এটা তো কাঁদার সময়। কিন্তু হয়তো ওই হাসির পেছনে আছে ইয়ার্স অফ ট্রমা, পেইন এবং সেই সব মোকাবিলার এক নিজস্ব কৌশল। সেটা আমাদের মাথায় ঢোকে না। ডাজ নট কম্পিউট। হাউজেল বলছেন, এই কম্পিউট না করার মানসিকতা থেকেই আসে ভুল বোঝাবুঝি, অবিশ্বাস এবং অন্ধ যুক্তি। একজন বিনিয়োগকারী যখন বাজারে অস্বাভাবিক কিছু ঘটতে দেখে, যেমন কোনো কোম্পানির দাম হঠাৎ দ্বিগুণ হয়ে যায়, সে ভাবে এটা তো লজিক্যাল না। সে জায়গায় হাউজেল বলেন, যে বিষয়টা আপনার কম্পিউটারে ফিট হয় না, সেটা কিন্তু বাস্তবতা থেকে দূরে না। আপনি যে ফ্রেমওয়ার্কে বুঝতে চান, সেটা সীমাবদ্ধ। এই সীমাবদ্ধতা থেকেই আসে ভুল সিদ্ধান্ত, অহংকার এবং নিজের ভাবনার বৃত্তেই আটকে পড়া। তাহলে উপায় কি? জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, সবকিছু আপনার যুক্তির সঙ্গে মেলে না তার মানে এই না যে সেটা ভুল। মাঝে মাঝে আমরা যেটা বুঝি না সেটাই জীবনের বাস্তবতা। তাই খোলা মন, নম্রতা এবং অজানাকে গ্রহণ করার সাহসী মানুষকে পরিপক্ক করে। তিনি পরামর্শ দেন, আপনি যখন কোনো কিছুকে বুঝতে পারছেন না, তখন সেটাকে বাতিল করো না, বরং ভাবুন, আমার অভিজ্ঞতা হয়তো এইখানেই থেমে গেছে, কিন্তু এর বাইরেও একটা পৃথিবী আছে। জীবন এক অদ্ভুত গল্পের নাম। এখানে যা ঘটছে তার অনেকটাই আপনি আগে বুঝতে পারবেন না,
কিন্তু তার মানে এই নয় যে তা ভুল। একজন মানুষ কেন তার চাকরি ছেড়ে পাহাড়ে চলে যায়? কেন কেউ ধনকুবের হয়েও সাদামাটা জীবন বেছে নেয়? কেন কেউ বারবার ব্যর্থ হয়েও চেষ্টা করে যায়? সব প্রশ্নের উত্তর কম্পিউট করবে না, কারণ মানুষ শুধুই যুক্তিবোধে চলে না, চলে অনুভব, স্মৃতি, আঘাত, আশা আর ভালোবাসার পেছনে। যেটা আপনি বুঝতে পারেন না সেটা বাতিল করবেন না। সেটা হয়তো আপনার ফ্রেমওয়ার্কের বাইরে, কিন্তু পৃথিবীর বাস্তবতার মধ্যেই আছে। সুতরাং চোখ বড় করে দেখুন, মন খোলা রাখুন, আর মনে রাখবেন সবকিছুর উত্তর আপনার কাছে থাকবে না। তবে প্রশ্ন করা, গ্রহণ করা আর শেখার মানসিকতায় আপনাকে আরো পরিপক্ক করে তুলবে। মূল ধারণা 6, ইটস সাপোজ টু বি হার্ড। কঠিন হওয়াটাই স্বাভাবিক। আমরা যখন জীবনের নানা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, তখন আমাদের মনে এক ধরনের প্রশ্ন চলে আসে, জীবনটা কেন এত কঠিন? বা এটা কি কখনো ঠিক হবে না? অনেক সময় মনে হয় যদি জীবনের সমস্যা এতটা জটিল না হতো তবে কি আরো ভালো হতো না? কিন্তু সত্যি বলতে জীবন নিজেই এমন একটা প্রক্রিয়া যেখানে সাফল্য অর্জন বা উপভোগের অনুভূতি আসার জন্য কিছু না কিছু কঠিনতা বা বাধা আসতেই পারে। এটি স্বাভাবিক এবং এমনই হওয়া উচিত। জীবনে কঠিন সময় আসাটাই স্বাভাবিক। এটি এমন কিছু নয় যা এড়ানো সম্ভব। আমাদের সমাজ বা সংস্কৃতি যে সরলীকৃত বা দ্রুত ফল লাভের ধারণা প্রচার করে তা আসলে বাস্তবতার সঙ্গে অনেক দূরের বিষয়। তবে এই কঠিনতা আমাদের কাছে অনেক সময় অপ্রত্যাশিত এবং হতাশাজনক মনে হতে পারে। আমরা মনে করি যদি পরিস্থিতি এতটা জটিল না হতো বা এতটা প্রতিযোগিতা না থাকতো তবে কি আমাদের সফলতা আরো দ্রুত আসতো না? কিন্তু এই অধ্যায়ে হাউজেল আমাদের বোঝানোর চেষ্টা করেছেন যে যে কঠিনতা বা বাধাগুলো আমরা সম্মুখীন হই সেইগুলোই আমাদের জীবনের মূল এক্সপেরিয়েন্সের অংশ। আসল কথাটা হলো জীবনে সাফল্য পেতে হলে এই বাধাগুলোর মধ্যে দিয়েই যেতে হয়। এখন আপনি ভাবছেন এইসব কঠিনতাগুলো কেন আসে? মর্গান হাউজেল আমাদের বলেন, যত বেশি কঠিন কিছু অর্জন করতে চাইবেন ততই সেখানকার বাধাগুলো কঠিন হতে থাকবে। একটি সাধারণ উদাহরণ হিসেবে, সফল উদ্যোক্তা হওয়া বা শীর্ষ সাফল্যের শিখরে পৌঁছানো সহজ কাজ নয়। এতে অনেক সময় পরিশ্রম, ভুল এবং নানা ধরনের বিপত্তি আসে। যদি আমরা এই বাধাগুলো এড়িয়ে চলার চেষ্টা করি তবে আমরা কখনোই সাফল্যের আসল মানে বুঝতে পারবো না। আর এই মূল্যবান শিক্ষা অর্জন করতে আমাদের সেই বাধাগুলোর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু প্রশ্ন, কেন এমনটা হয়? কেন সাফল্য এবং সুখ এতটা কঠিন? এর পেছনে রয়েছে একটি গভীর তত্ত্ব, যা হলো মানুষের মস্তিষ্কের প্রবৃত্তি। আমরা সহজ, সোজা এবং নিরবিচ্ছিন্নভাবে লাভবান হওয়ার প্রক্রিয়াকে পছন্দ করি, কিন্তু বাস্তবে জীবন তেমনভাবে চলে না। যে পথে আমরা কিছু অর্জন করতে চাই সেই পথে অনেক বাধা এবং চ্যালেঞ্জ আসবে, কারণ তা আমাদের অভিজ্ঞতা অর্জন এবং শক্তিশালী হওয়ার সুযোগ দেয়। আপনি নিশ্চয়ই নিজের জীবনে এমন অনেক মুহূর্তের কথা ভাবছেন যেখানে আপনি ভাবতেন এটা কি শেষ হয়ে যাবে না? হয়তো এটা ছিল আপনার কর্মজীবনে প্রথম বড় চ্যালেঞ্জ বা আপনার শিক্ষা জীবনের কোনো কঠিন পরীক্ষা। কিন্তু আপনার ব্যক্তিগত জীবনেও এমন কোনো মুহূর্ত ছিল যখন আপনি মনে করেছিলেন আপনি হয়তো আর পারছেন না? আপনি যেই সময়গুলো কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে গেছেন ঠিক সেখান থেকেই আপনি সবচেয়ে বেশি শিখেছেন। সেই অভিজ্ঞতায় আপনাকে মানসিক ও শারীরিকভাবে আরো শক্তিশালী করে তুলেছে। আসলে এসব কঠিন মুহূর্ত জীবনের অবিচ্ছেদ্য অংশ। এসব না থাকলে আজ আপনি যতটা প্রস্তুত ও দৃঢ় হয়েছেন তা কোনোদিনও সম্ভব হতো না। মর্গান হাউজেল আরো বলেন, কঠিন সময়গুলো আসলে আমাদের শেখায় আমাদের মানসিকতা কেমন হওয়া উচিত। যদি আমরা সবসময় সফলতার সহজ পথ খুঁজে থাকি তবে কখনোই জীবনের প্রকৃত গভীরতা আর তার প্রকৃত মূল্য বুঝতে পারবো না। কারণ সেই মুহূর্তগুলো আমাদের জীবনে সবচেয়ে কঠিন ছিল। সেগুলোর মধ্যে দিয়েই আমরা সবচেয়ে বড় শিক্ষা অর্জন করেছি। আপনি যখন একটা বড় লক্ষ্য বা ইচ্ছা নিয়ে এগোচ্ছেন তখন আপনি জানবেন না সেই পথে বাধা আসবেই, কিন্তু এই বাধাগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি যদি বদলে যায় তবে আমরা বুঝতে পারবো এগুলো আসলে আমাদের জন্য কোনো ধরনের বাধা নয়, বরং এগুলো আমাদের শক্তি এবং ধৈর্য অর্জনের সুযোগ। আসল কথা হলো জীবন কখনোই সহজ হবে না, এটা শুধু কঠিন হবে।
কিন্তু এই কঠিনতার মধ্যে দিয়েই আমাদের সেরা সংস্করণ বেরিয়ে আসে। আপনি ভাবুন, পৃথিবীতে কোনো সফল মানুষ কি কোনোদিনও সহজ পথে পৌঁছেছেন? তারা সবাই তাদের জীবনের কঠিন সময়ে হাল ছাড়েননি, এবং সেই কঠিন সময়গুলোই তাদের আরো শক্তিশালী করছে। আমাদের জীবনে কোনো কিছু অর্জন করতে গেলে সেই কঠিন সময়গুলোকেই আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। মূল ধারণা 7, টু মাচ, টু সুন, টু ফাস্ট। অনেক বেশি, খুব দ্রুত, খুবই শীঘ্রই। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই ঘটে চলেছে পরিবর্তন। প্রযুক্তির অগ্রগতি, সামাজিক চাহিদার রদবদল কিংবা অর্থনৈতিক পরিস্থিতির ওঠানামা, এই পরিবর্তনগুলো আমাদের সামনে নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। কিন্তু একই সঙ্গে তাদের গতি ও তীব্রতা মাঝে মাঝে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আধুনিক যুগে অন্যদের মতো সফল হতে এবং দ্রুত কিছু অর্জন করতে আমরা এমন একটা মানসিকতায় চলে আসি যা আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এবং আমাদের জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা সবকিছু দ্রুত করতে চাই। এই তাড়াহুড়োর মধ্যেই আমরা ভুলে যাই যে কিছু কাজের জন্য সময় এবং পরিশ্রম প্রয়োজন। আজকের দিনে যারা দ্রুত সবকিছু অর্জন করতে চান তাদের একটা প্রলুব্ধকর অনুভূতি থাকে। তারা মনে করেন যে যত দ্রুত আমি এগোবো তত বেশি ফল পাব। কিন্তু বাস্তবে এই অনেক বেশি খুব দ্রুত পরিকল্পনা কখনোই স্থায়ী লাভের দিকে নিয়ে যায় না। বড় ও দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর জন্য গতি নয়, বরং ধৈর্য এবং সময় প্রয়োজন। দ্রুত এগিয়ে যাওয়ার মধ্যে আছে বিপদ, কারণ আপনি যখন সময়কে কমান তখন আপনি অন্য বিষয়গুলোর দিকে যথেষ্ট মনোযোগ দিতে পারেন না। ফলে ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যার পরিণতি দীর্ঘমেয়াদে খারাপ হতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যেটা হলো বড় লক্ষ্যের দিকে ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাওয়া। যদিও আমরা এখন খুব দ্রুত সবকিছু করতে চাই, তবুও আমাদের মনে রাখা উচিত যে দীর্ঘমেয়াদী ফলাফলগুলো আসে সঠিক সময়ে এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে। অন্যরা কি করছে সেটা দেখার পরিবর্তে আপনি নিজের গতিতে চলুন। আমাদের নিজেদের পথ চিহ্নিত করতে হবে এবং নিজের গতি অনুযায়ী চলতে হবে। একটি সাধারণ উদাহরণ হতে পারে একটি ছোট ব্যবসা বা স্টার্টআপ। শুরুতে যদি আমরা দ্রুত বড় কিছু করার চেষ্টা করি, তা আমাদের ব্যবস্থাপনা এবং শক্তি বিনষ্ট করতে পারে। তবে যদি আমরা ছোট পদক্ষেপে চলতে পারি, সঠিক সময়ে ব্যবসার দিকে মনোযোগ দিতে পারি, তবে ধীরে ধীরে বড় সফলতা আসবে। যত দ্রুত আমরা যেতে চাই ততই বেশি চাপ অনুভব করি। মর্গান হাউজেল আমাদের স্মরণ করিয়ে দেন যে তাড়াহুড়ো একসময় আমাদের পরিণতিতে নেগেটিভ প্রভাব ফেলতে পারে। মনে রাখবেন, জীবনে একদিন যেমন ফল পাওয়া গুরুত্বপূর্ণ, তেমনি সেই ফলকে সতর্কভাবে সংগ্রহ করা আরো বেশি গুরুত্বপূর্ণ। তাড়াহুড়ো করার ফলে আমাদের মধ্যে যে মানসিক চাপ সৃষ্টি হয় তা আমাদের ক্ষমতার বাইরে চলে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে যে বিপদ তৈরি হবে তা থেকে কোনো শিখন পাওয়া সম্ভব হবে না। হাউজেল বলেন, সাফল্য আসবে, তবে সবার জন্য একভাবে নয়। অর্থাৎ সাফল্য একটাই হতে পারে, কিন্তু তার পদ্ধতি, গতি ও সব সময় সবার জন্য আলাদা। তাই অন্যদের গতি অনুযায়ী চলতে গিয়ে নিজের পথ হারানো উচিত নয়। প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনের গতির সঙ্গে ব্যাপকভাবে সম্পর্কিত। আজকাল যখন আমরা কোনো কিছু করতে চাই, তখন সেগুলো প্রায়ই অনলাইন মাধ্যমে খুব দ্রুত হয়ে যায়। আমাদের হাতে স্মার্টফোন, দ্রুত ইন্টারনেট, অটোমেশন, এইসব আমাদের কাজ সহজ করে দিয়েছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হলো, আমরা দ্রুততার সঙ্গে কি হারাচ্ছি? আধুনিক প্রযুক্তি দ্রুত ফলাফলের আশা দেয়, কিন্তু তা কি কখনো আমাদের শান্তি ও স্থিরতা এনে দেয়? হাউজেল বলছেন যে প্রযুক্তি আমাদের দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু শান্তভাবে ভাবার সময় কোথায়? তার মতে দ্রুততার পাশাপাশি আমাদের কাছে দীর্ঘমেয়াদী চিন্তা ও পরিকল্পনার দরকার। আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও দ্রুত পরিবর্তন চাই, যেমন দ্রুত উন্নতি, দ্রুত সফলতা, দ্রুত সম্পর্কের স্থায়িত্ব। এই সব কিছুই আমাদের জীবনে তাড়াহুড়ো তৈরি করে। জীবন হলো এক প্রকার জার্নি, যেখানে আমরা কত দ্রুত পৌঁছতে পারি তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কোথায় যাচ্ছি এবং কতটা শক্তভাবে হাঁটছি। এখানে হাউজেল আমাদের আরো স্মরণ করিয়ে দেন যে যত তাড়াতাড়ি আমরা জীবনে কিছু অর্জন করতে চাই, তত তাড়াতাড়ি সেই অর্জনের মান কমে যেতে পারে। উদাহরণস্বরূপ, এক রাতে কোনো সফলতা অর্জন করা কখনোই জীবনের দীর্ঘস্থায়ী সুখ
বা পূর্ণতা নিয়ে আসবে না। তাই জীবনের পরিবর্তন ও উন্নতির প্রতি ধৈর্য ধরতে হবে। তবে সময়ের সাথে ধীর গতিতে চলার কিছু সুফলও রয়েছে। যখন আমরা ধীর গতিতে চলি তখন আমাদের জীবনের প্রতিটি বিষয় পর্যালোচনা করার সময় পাওয়া যায়। যে ধরনের দ্রুত সিদ্ধান্তগুলো পরবর্তী সময়ে ভুল প্রমাণিত হয় তা এই ধীর গতিতে চলার ফলে এড়িয়ে যেতে পারি। হাউজেল বিশ্বাস করতেন, যতটা ধীর গতি তত বেশি স্বাচ্ছন্দ্য ও শিখন। হাউজেলের সবচেয়ে বড় বার্তা হলো, ধীরে চলুন, কিন্তু চলুন। এগিয়ে যাওয়ার জন্য কোনো তাড়াহুড়োরই দরকার নেই। দীর্ঘমেয়াদী সফলতা আসে যখন আপনি ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের লক্ষ্যকে অনুসরণ করেন। মূল ধারণা ৮, ওয়াইল্ড নাম্বারস, অস্বাভাবিক সংখ্যার রহস্য। আমরা সংখ্যার সাথে প্রতিদিনই সম্পর্কিত। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি হিসাব এবং প্রতিটি সফলতা বা ব্যর্থতা নির্ভর করে কিছু নির্দিষ্ট সংখ্যার ওপর। কিন্তু যখন এই সংখ্যা প্রচুর পরিমাণে এবং অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় তখন তাদের প্রভাবকে খোলসা করা সহজ নয়। ধরা যাক আমরা একটি ছোট গ্রামে বাস করি, যেখানে প্রতিটি মানুষ একে অপরকে চেনে। এখানে কোনো বড় ব্যবসা নেই, কোনো বিশ্বব্যাপী সংস্থা নেই, শুধুমাত্র কিছু ছোট ব্যবসা, কৃষি এবং স্থানীয় বাজার। একটি সাধারণ দিন, একটি সাধারণ গ্রাম যেখানে প্রতিটি ঘটনা একে অপরের সাথে যুক্ত। তবে এর মধ্যে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হঠাৎ করেই তার ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে, যা সে কখনো কল্পনাও করেনি। এটি একটি উদাহরণ যে কিভাবে কখনো কখনো কোনো একমাত্র অস্বাভাবিক সংখ্যা বা ঘটনা একটি সম্পূর্ণ ব্যবস্থার মধ্যে বিশাল পরিবর্তন নিয়ে আসে। মর্গান হাউজেল এখানে এমনই কিছু অস্বাভাবিক সংখ্যার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যা সাধারণ মানুষের জন্য অবাস্তব মনে হলেও সেগুলোর প্রভাব বিশ্বকে চিরকাল বদলে দিতে পারে। আমাদের জীবনে কখনো কখনো এমন সব সংখ্যা বা ডেটা আসে যা একেবারে নতুন, অস্বাভাবিক এবং আমাদের চিন্তা করার পরিসরকে বিস্তৃত করে। এই সংখ্যাগুলো কখনো কখনো অতিরিক্ত, কখনো কখনো অবিশ্বাস্য, কিন্তু এগুলোর সাথে কাজ করতে শিখতে হবে। এগুলো কোনো প্যাটার্ন বা সাধারণ নিয়মের বাইরে থাকে এবং এটি আমাদের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিকে নতুনভাবে ভাবতে শেখায়। যেমন যে কোনো বিনিয়োগ বা বাজার পরিস্থিতি যদি আগের ইতিহাসের সাথে পুরোপুরি মিল না খায় তবে আমাদের জন্য ভবিষ্যৎ অনুমান করা কঠিন হয়ে পড়ে। অথচ এই অস্বাভাবিক সংখ্যা বা পরিস্থিতিগুলো কিছু সময়ের পর একে অপরের সাথে সম্পর্কিত হতে পারে এবং নতুন প্রবণতাও সৃষ্টি করতে পারে। হাউজেলের মতে আমাদের এই অস্বাভাবিকতার প্রতি আরো খোলামেলা মনোভাব থাকতে হবে। তবে অস্বাভাবিক সংখ্যা শুধু পজিটিভ নয়, এর বিপরীত দিকও থাকে। একটি উদাহরণ হোক 2008 সালের অর্থনৈতিক সংকট। এই সংকট ছিল একটি প্রমাণ যে কখনো কখনো কোনো নির্দিষ্ট ক্ষেত্রের ওয়াইল্ড নাম্বারস অর্থাৎ অস্বাভাবিক সংখ্যা আমাদের জীবনকে তছনছ করতে পারে। যেমন ঋণের অস্বাভাবিক বৃদ্ধি, বাজারের অস্বাভাবিক পতন এবং বিনিয়োগের বিশাল ক্ষতি। হাউজেল এই ধরনের পরিস্থিতির গভীরে গিয়েও দেখেন এবং তিনি বলেন, আমাদের সিদ্ধান্তগুলো যেন অতীতের ধারাবাহিকতায় না হয়, বরং এই অস্বাভাবিক মুহূর্তগুলোর মধ্যে আমাদের আরো সাবধানতা অবলম্বন করা উচিত। এখানে মর্গান হাউজেল একটি গুরুত্বপূর্ণ কথা বলেন। অস্বাভাবিক সংখ্যাগুলি আমাদের বাস্তবতাকে পরিবর্তন করার শক্তি রাখে, তবে আমাদের সেই পরিবর্তনকে বোঝা এবং প্রস্তুতি নিতে হবে। এর মধ্যে রয়েছে বড় ঝুঁকি এবং দুর্দান্ত সুযোগ। আমাদের কাজ হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, যাতে সেই অস্বাভাবিক সংখ্যাগুলোর বিরুদ্ধে আমরা ক্ষতির পরিবর্তে লাভ অর্জন করতে পারি। যে কোনো অস্বাভাবিক সংখ্যা শুধু কিছু অগাছালো সংখ্যা নয়, বরং তা একটি গভীর অর্থপূর্ণ ইঙ্গিত। অনেক সময় দেখা যায় কোনো একটি সংকট বা পরিস্থিতি অনেক মানুষকে একসাথে ধাক্কা দেয় এবং তারা সেখান থেকে নতুন পথ খুঁজে বের করতে বাধ্য হয়। এখানেও একটি গুরুত্বপূর্ণ দিক হলো অস্বাভাবিক পরিস্থিতির কারণে যে পরিবর্তন আসে সেটি শুধুমাত্র সময়ের সাথে সাথে আরো বড় আকার ধারণ করে। বিশ্ব অর্থনীতি বা প্রাকৃতিক দুর্যোগের কথা ভাবুন। যখন বড় একটি প্রাকৃতিক বিপর্যয় ঘটে তখন তার ক্ষতির পরিমাণ একেবারে বিশাল হয়ে ওঠে, কিন্তু সেই বিপর্যয়ের পর যে পুনর্গঠন বা পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয় সেটি আরো বৃহত্তর ধারা সৃষ্টি করে।
এটাও একটি উদাহরণ যে অস্বাভাবিক সংখ্যাগুলো ছোট হলেও তাদের দীর্ঘমেয়াদী প্রভাব অনস্বীকার্য। আমরা মনে করি কোনো বিশেষ সংখ্যা বা পরিসংখ্যান আমাদের ভবিষ্যৎকে সহজ করে দিতে পারে, কিন্তু তিনি জানান অতিরিক্ত আশাবাদী হয়ে ওঠা আমাদের বিপদ ডেকে আনতে পারে। এই ধরনের আশাবাদী মনোভাব আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং সময় মতো কৌশল তৈরি করতে বাধ্য করে, যা শেষ পর্যন্ত ভুল হতে পারে। সংখ্যা কখনো কখনো আমাদেরকে ভুল পথ দেখাতে পারে। যখন আমরা শুধু অস্বাভাবিক সংখ্যাগুলোর দিকে তাকিয়ে তাদের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিই, তখন আমরা প্রকৃত পরিস্থিতি এবং দীর্ঘমেয়াদী প্রভাবগুলিকে খেয়াল করি না। আমরা যদি অতিরিক্ত আশাবাদী হই, তবে সেই অস্বাভাবিক সংখ্যার প্রকৃত ফলাফল বুঝতে পারব না এবং তা আমাদের কাছে ধ্বংসাত্মক হতে পারে। অশেষ এই সংখ্যাগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারি যে পৃথিবী কখনো কখনো অস্বাভাবিক সংখ্যা এবং ঘটনার প্রতি প্রস্তুত নয়। কিন্তু এই অস্বাভাবিকতাকে উপেক্ষা করা উচিত নয়, বরং আমাদের উচিত তাদের দিকে খোলামেলা দৃষ্টিতে তাকানো, যাতে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হতে পারি। পরিশেষে মর্গান হাউজেল আমাদের শিখিয়ে দেন সংখ্যার পরিবর্তনশীলতা এবং অস্বাভাবিকতাকে যদি সঠিকভাবে বুঝে কাজে লাগানো যায়, তবে আমরা আমাদের জীবনে অবিশ্বাস্য সাফল্য অর্জন করতে পারি। এটি শুধু বিনিয়োগের ক্ষেত্রেই নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনযাত্রাও প্রযোজ্য। আমাদের কাছে যে অস্বাভাবিক কিছু সংখ্যা বা ঘটনা আসে, তা হয়তো ভবিষ্যতের পরিবর্তনের ইঙ্গিত দেয়। সেই পরিবর্তনকে স্বীকার করে এগিয়ে যাওয়াই আমাদের জন্য সঠিক পথ। সময় প্রতিটি জীবনের একটি অমূল্য সম্পদ। আমরা প্রত্যেকে সময়ের সাথে একরকম সম্পর্ক তৈরি করি, কিন্তু কখনো কখনো সময়ের সঠিক ব্যবহারে গুরুত্ব আমাদের কাছে অস্পষ্ট হয়ে যায়। ধরা যাক আপনি একটি ছোট শহরের বাসিন্দা। শহরের চারপাশে রয়েছে সুন্দর পাহাড়, নদী এবং একটুকু বাজার। এখানকার মানুষরা সাধারণত খুব ধীর গতিতে জীবনযাপন করে। তাদের সময়ের ধারণা একেবারে আলাদা। এখানে সবাই এমনভাবে চিন্তা করে যে আগামী 20 বছর পর কি হবে তার কোনো তাড়া নেই। তারা জানে জীবন একদিনে বদলে যায় না, আর কিছু কিছু জিনিসের জন্য অনেক অপেক্ষা করতে হয়। এখন যদি আপনি এই ছোট শহরের বাইরে বড় শহরে যান, সেখানে আপনি দেখবেন সময়ের প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গি পুরোপুরি ভিন্ন। সেখানে সবাই নিজের জীবনে ত্বরিত পরিবর্তন চায় এবং কোনো এক বছরের মধ্যে তারা কি করতে পারে তার পুরো হিসাব কষে। এই বৈষম্যই মূলত টাইম হরিজন্স বা সময় পরিধি এর ধারণাকে বোঝায়। আমাদের দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি সময়ের প্রেক্ষিতে পরিবর্তিত হয়। মর্গান হাউজেল এই অধ্যায়ে বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। সময়ের পরিধি বা টাইম হরিজন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের জীবনের সিদ্ধান্ত, বিনিয়োগ এবং দৈনন্দিন পরিকল্পনায় বড় প্রভাব ফেলে। এটি মূলত সেই সময়ের দৈর্ঘ্য বা পর্যায় বোঝায় যে সময়ের মধ্যে আমরা কোনো নির্দিষ্ট সিদ্ধান্তের ফলাফল আশা করি। মর্গান হাউজেল বলেন, যদি আমরা আমাদের সময়ের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি, তবে আমরা আরো ভালো সিদ্ধান্ত নিতে পারব। ধরি, যদি আপনার কাছে একটি ছোট 1 বছরের সময় থাকে, তবে আপনার সিদ্ধান্তগুলো ততটাই তাড়াহুড়ো করে নেওয়া হবে। আপনি তাড়াতাড়ি লাভ পেতে চাইবেন। কিন্তু যদি আপনার কাছে 20 বছরের সময় থাকে, তবে আপনি ধীরে ধীরে এবং কৌশলগতভাবে সিদ্ধান্ত নেবেন। সময়ের পরিধি বড় হলে আপনার চিন্তা ভাবনা গভীর হবে এবং আপনি ঝুঁকি নিতে ভয় পাবেন না। হাউজেল এই অধ্যায়ে দেখিয়েছেন যে বিভিন্ন মানুষের সময়ের ধারণা এবং এটি তাদের বিনিয়োগের পদ্ধতি, ব্যক্তিগত জীবন এবং দৈনন্দিন পরিকল্পনার মধ্যে বড় প্রভাব ফেলে। সে কারণে সময় পরিধির গুরুত্ব অতিরিক্ত। আমাদের অনেক সময় এমন ধারণা থাকে যে অধিক সময় থাকলে সবকিছু ভালো হবে, কিন্তু আসলে ব্যাপারটি একটু ভিন্ন। সময়কে কেবল অধিক মনে করা ঠিক নয়, বরং সেটা কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাকে বোঝা উচিত। ধরা যাক আপনি 20 বছর ধরে আপনার একটি স্টক পোর্টফোলিও মেনটেন করে রাখছেন, তবে আপনি এমন একটি পরিকল্পনা গ্রহণ করবেন যা ধীরে ধীরে আপনাকে লাভের দিকে নিয়ে যাবে। আপনি হয়তো ঝুঁকি গ্রহণ করবেন না, কারণ আপনি জানেন সময় আপনার পক্ষে থাকবে। কিন্তু অন্যদিকে যদি আপনি খুব দ্রুত লাভ চান, তবে সেই পরিকল্পনা হয়তো 1 বছর বা তার কম সময়ে একটি বর্ধিত লাভ দেয়, তবে তা দীর্ঘমেয়াদে স্থিতিশীল নাও হতে পারে।
মর্গান হাউজেল এখানে সময়ের ধারণাকে বিশ্লেষণ করতে গিয়ে বলেন, একদিকে আমাদের অল্প সময়ের সিদ্ধান্তগুলো দ্রুত ফল দেয়, কিন্তু দীর্ঘ সময়ের পরিকল্পনা স্থিতিশীল এবং মজবুত হয়। এই অধ্যায়ে বিশেষভাবে সময়ের পরিধির গুরুত্ব বোঝানো হয়েছে বিনিয়োগের ক্ষেত্রে। হাউজেল বলছেন, একজন বিনিয়োগকারী যদি জানে তার সামনে 10 থেকে 20 বছরের সময় রয়েছে, তবে সে সময়ের মধ্যে প্রকৃত উন্নতি এবং লাভ দেখে তার সিদ্ধান্ত পরিবর্তন করবে। তবে যদি বিনিয়োগকারী কেবল 1 বছরের মধ্যে লাভ দেখতে চায়, তবে সে উচ্চ ঝুঁকি নিতে পারে বা তার বিনিয়োগের পরিকল্পনা তাড়াতাড়ি পরিবর্তন করতে পারে। হাউজেল বলেন, এই দুই ধরনের বিনিয়োগকারী একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ তাদের সময়ের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তবে প্রশ্ন আসে, অধিক সময়ের পরিধি কি সব সময় ভালো? মর্গান হাউজেল বলেন, না, সময়ের পরিধির ওপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কখনো কখনো দীর্ঘ সময় ধরে কোনো বিনিয়োগ ঘাটতি দেখা দিতে পারে, আবার কখনো একটি ছোট সময়ের মধ্যে প্রকৃত লাভও সম্ভব। আজ পর্যন্ত এইখানেই সেম অ্যাজ এভার বইয়ের যাত্রা শেষ করতে করতে আমরা আসলে একটা সত্য বুঝতে পারলাম। ভবিষ্যৎ যতই অনিশ্চিত হোক না কেন, মানুষের আচরণ, লোভ, ভয়, হতাশা, আশা আর ভুলগুলো প্রায় একই রকম হয়ে থাকে। সমাজ বদলায়, প্রযুক্তি এগোয়, অর্থনীতি ওঠানামা করে, কিন্তু এই মৌলিক সত্যগুলো কখনো বদলায় না। আর সেই কারণেই যাদের হাতে এই সত্যগুলো ধরার ক্ষমতা রয়েছে, তারাই আগে ভাগে বুঝতে পারে কোন পথে হাঁটতে হবে, কোন ভুল এড়িয়ে চলতে হবে। ভাবুন তো, আমরা যদি বারবার একই ভুল না করি, যদি আমরা ইতিহাসের শিক্ষা থেকে শিখে আগামীর সিদ্ধান্ত নিই, সেম অ্যাজ এভার আমাদের সেই চশমা দেয় যেটা পড়ে আমরা বুঝতে পারি আসলে নতুন কিছু নয়, বরং একই জিনিস ভিন্ন আকারে বারবার আমাদের সামনে আসছে। তাই বলছি, ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত না হয়ে এই বইয়ের শিক্ষা মনে রাখুন। লোভ নিয়ন্ত্রণ করতে হবে, ভয়কে চিনতে হবে, প্রলোভনের ফাঁদ বুঝতে হবে। তাহলেই আমরা অন্ধকারেও আলোর দিশা খুঁজে পাব। শেষ করার আগে একটাই কথা বলবো, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা নয়, বরং মানুষের চিরন্তন স্বভাবগুলোকে বুঝুন। কারণ যেমন মর্গান হাউজেল বলেছিলেন, সেম অ্যাজ এভার, সবকিছু বদলায়, কিন্তু কিছু জিনিস সবসময় একই থাকে, আর সেই সত্যগুলোই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আজ পর্যন্ত অডিফিলে মর্গান হাউজেলের সাইকোলজি অফ মানির সফলতার পর এই নতুন প্রেজেন্টেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কি শিখলেন এই বই থেকে কমেন্টে লিখুন। ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে প্রত্যেকটি অডিও বুক শুনতে থাকুন প্রতিনিয়ত। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।